আপনারা জানেন যে আগামীকাল ঈদ এবং প্রতি বছরই কিন্তু আমরা ঈদের দোটানায় থাকি, বিশেষ করে যখন এপ্রিল মাসে গত বছর আমরা ঈদ হয়েছে আমরা দেখেছি এবং এবছরও সেটি হচ্ছে এবং একটি কালবৈশাখী ঝড়ের আশঙ্কা থাকে একেবারেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আমরা যদি ঢাকাতে দেখি যে হঠাৎ করে ঝুম বৃষ্টি চলে আসছে এবং ঈদের সময় বৃষ্টিটা নিশ্চয়ই কারো কাছে সেরকম কাঙ্ক্ষিত থাকে না, এবং কিন্তু একটি ভালো বিষয় যে বৃষ্টির কথা মাথায় রেখে কিন্তু প্রতিবার ঈদগায় কিন্তু যে জামাত হয় সেটির জন্য বাড়তি ব্যবস্থা নেওয়া থাকে। আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমাদের সাথে যুক্ত হয়েছেন এম জাকির হোসেন, জলবায়ু পরিবেশ নীতি বিশ্লেষক। আপনাকে একাত্তর সকালে স্বাগত জানাচ্ছি। আপনাকে স্বাগত। প্রথমেই যেটি জানতে চাই যে আমরা দেখেছি যে সম্প্রতি একেবারে অনাকাঙ্ক্ষিত একটি কালবৈশাখী ঝড় আসলো এবং বেশ কিছু মানুষ মারা গেছেন, খুবই দুঃখজনক। এবং আমরা ঢাকাতেও দেখি যে খুব গরম পড়ছে আবার বৃষ্টি হচ্ছে। আগামীকাল ঈদ কেমন আবহাওয়া থাকতে পারে পুরো রাজধানী ঢাকা সহ আশপাশের এলাকাগুলোতে? 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। ধন্যবাদ। আপনার মাধ্যমে দেশবাসীকে দেশের বাইরে এবং দেশের ভেতরে যারা আছেন ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আপনি যথার্থই বলেছেন যে এপ্রিল মাসে কালবৈশাখীর তাণ্ডব শুরু হয়েছে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি যে সিলেট বিভাগে একের পর এক কালবৈশাখী হচ্ছে এবং এমনকি শিলাবৃষ্টি যেভাবে পড়ছে সেটা কিন্তু খুবই অ্যালার্মিং। তবে এখন এই মুহূর্তে যেটা আবহাওয়াবিদরা বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর এবং একই সাথে বেসরকারি এক সংস্থা আবহাওয়া.com এর পক্ষ থেকে যা জানানো হচ্ছে যে ঈদের দিন মোটামুটি তাপমাত্রা আহ, আহ, বাড়তির দিকে থাকবে। আপনারা জানেন যে গতকালই তাপমাত্রা একটু কম ছিল, আবার সেই তাপমাত্রা বাড়তে শুরু করেছে এবং সেটা এই মাস জুড়েই অব্যাহত থাকবে। তো যেটা বলা হচ্ছে যে আগামী বৃহস্পতিবার সকালের দিকে তাপমাত্রা, ঈদের দিন সকালে তাপমাত্রা একটু কম থাকলেও আবার সেটা বাড়তে থাকবে এবং দুপুরের পর থেকে সেটা মাঝারি পর্যায়ে ঢাকা এবং রাজশাহী বিভাগে একটা দাবদাহ হতে পারে। তো এবং একই সাথে এটা 15-16 তারিখের দিকে যে আরো তীব্র দাবদাহে পরিণত হতে পারে। সুতরাং যারা ঢাকার বাইরে গিয়েছেন, বিশেষ করে আপনি জানেন যে ঢাকার বাইরে বেশ কিছু মানুষ তাই ঈদ করতে গিয়েছেন পরিবারের সাথে উদযাপন করতে। সুতরাং তাদেরকে ঢাকার বাইরে, বিশেষ করে গ্রামাঞ্চলে যেখানে বিদ্যুতের লোডশেডিং হচ্ছে, সেখানে কিন্তু মনে রাখতে হবে যে ঈদটা যেন মাটি না হয়ে যায় এবং সেখানে প্রস্তুতি থাকা উচিত। বিশেষ করে যারা ফিরে আসবেন ঈদের পরবর্তীতে তাদের জন্য এটা একটা পূর্বাভাস। এবং কালবৈশাখী কিছু পূর্বাভাস থাকলে খুব স্ট্রংলি বৃষ্টিপাতের কোনো পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি না। তারা বলছে যে আপাতত আগামী কয়েকদিন খুব বেশি বৃষ্টিপাতের কোনো ধরনের ফোরকাস্ট নেই। তো আমরা আবার আহ, একই সাথে দেখতে পাচ্ছি আমরা যে বিভিন্ন জায়গায় যে কালবৈশাখী হচ্ছে সেটাও কিন্তু একটা চিন্তার বিষয় হয়ে গেছে। এবং আমাদের যেটা উত্তরাঞ্চলে আপনি জানেন যে সবসময়, বিশেষ করে যশোর, আপনার আমাদের রংপুর, দিনাজপুর সাইডটাতে বা রাজশাহীতেও তাপমাত্রাটা অনেক সময় খুব বেশি থাকে। তো এই পর্যায়ে এসে যারা ঈদের মানে আনন্দ তো অবশ্যই করতে হবে। ঈদ মানে এক মাস রমজানের পরে আমরা যারা ঈদ উদযাপন করি, বিশেষ করে ঈদ মোটামুটি এখন সার্বজনীন উৎসবেই পরিণত হয় সাধারণত গ্রামে বা যারা বাড়িতে যান, সব বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, সব ধর্মের সাথে, ধর্মাবলম্বীর সাথে তারা একসাথে ঈদ উদযাপন করে থাকেন। তো সেইটা যেন একটু খেয়াল রাখা, যে স্বাস্থ্যগত বিষয়টা যেন খেয়াল রাখা হয়, সেটা কিন্তু একটা বড় বিষয়। এবং আমি আরো বলতে চাই, বিশেষ করে যারা শিশু নারী আছেন বা বয়স্ক আছেন, আপনি জানেন হিট স্ট্রোক একটা বড় চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়ে যায়। বিশেষ করে যখন তাপমাত্রা মানে একাধারে বাড়তে থাকে এবং একদিন দুই দিন না, একধারে বাড়তে থাকে, সেটা কোনো কোনো সময় তাপমাত্রা 40 ডিগ্রি ক্রস করতে পারে। তো সেটা আমার মনে হয় ঈদ পরবর্তী সময়ের কথা বলছি আমি। তো সেটা যেন সবাই একটু সতর্ক থাকা উচিত বলে আমি মনে করি। অর্থাৎ আপনার এবং কথা সূত্র ধরে বলতে চাই যে এই আপনি যে পূর্বাভাস দিচ্ছেন সেখানে বলা হচ্ছে যে তাপমাত্রা বাড়তির দিকে যাবে এবং সেক্ষেত্রে হিটস্ট্রোকের মতো যে ধরনের অনাকাঙ্ক্ষিত অনেক সময় মানুষ অসুস্থ হয়ে যায় সেটি যাতে আমরা এড়িয়ে চলি, এবং অবশ্যই খাবার দাবার তো নজরে রাখতে হবে। কিন্তু আমরা জানি যে এই যে হঠাৎ গরম হঠাৎ ঠান্ডার কারণে কিন্তু আমরা সিলেটের কথা বলি, আমরা যদি একটু বরগুনা পটুয়াখালীর কথা বলি, সেখানে কিন্তু হঠাৎ বৃষ্টি চলে আসে। সেক্ষেত্রে কালবৈশাখী হচ্ছে। সেখানে যারা গেছেন ঢাকা থেকে ঘুরতে তাদের আসলে কি ধরনের প্রস্তুতি থাকা উচিত বলে আপনি মনে করেন? আমি মনে করি যে আমাদের আসলে এটা, আপনি জানেন যে দুটা খবর এসছে। সেটা হলো যে গত পরশুদিনই গার্ডিয়ানের একটা রিপোর্ট এসছে যে
অ্যান্টার্কটিকা মহাদেশের তাপমাত্রা এভারেজ ডিগ্রি তাপমাত্রা গত বছর 38.5 ডিগ্রি পৌঁছেছে, যেটা মাইনাসে থাকার কথা। এবং একই সাথে এটা মানে এটা একটা অ্যালার্মিং সাইন যে আমরা আগের পৃথিবীতে ফেরত দিতে পারছি না, এবং পৃথিবী উত্তপ্ত থাকবে এবং পৃথিবী একটা অবধারিত একটা ক্যাটাস্ট্রফির দিকে আগাচ্ছে। কারণ 38.5 ডিগ্রি তো দূরের কথা, এটা মাইনাসে থাকার কথা। এবং অ্যান্টার্কটিকা মহাদেশে বরফ যদি 38.5, অলমোস্ট মানে একটা বড় অংশে বরফ গলে যাবে। সেটা যদি হয় তাহলে আগামী 8 থেকে 10 বছরের ভিতরে আমাদের বৈশ্বিক তাপমাত্রা কিন্তু একটা বড় ধরনের চ্যালেঞ্জ হবে, বিশেষ করে উপকূল অঞ্চলে যারা থাকে। এবং আপনার একই সাথে আমরা যে সিলেট অঞ্চলে দেখতে পাচ্ছি, উপাসে আসামের চেরাপুঞ্জি খুবই প্রচন্ড বৃষ্টিপাত প্রবণ, এবং এই ক্লাইমেটিক ফেনোমেনার কারণে কিন্তু আনসার্টেনিটি প্রচন্ডভাবে বেড়ে যাচ্ছে। সুতরাং যারা ঢাকার বাইরে উপকূল অঞ্চলে যাচ্ছে, যেসব এলাকা কালবৈশাখীর প্রবণতা বেশি দেখা যাচ্ছে তো বা শিলাবৃষ্টি হবে, তারা যেন আপনার ঘোরাফেরা তো অবশ্যই করতে হবে, ঘোরাফেরা করা যাবে না, কিন্তু সেফটিটা যেন থাকে। যেমন আবহাওয়ার পূর্বাভাসটা কি দিচ্ছে বা সেটা কিন্তু একটু মাঝে মাঝে ফলো করা উচিত। এবং বিশেষ করে আমরা এখন তো আপনি ফেসবুক আছে, অন্য কিছু আছে, আপনি ইউটিউবে ঢুকতে পারেন, ইমিডিয়েটলি আবহাওয়ার ফোরকাস্ট গুলি দেখা যেতে পারে। বাট যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যে ঘূর্ণিঝড় যদি এরকম পূর্বাভাস দেওয়ার সাথে সাথে কিন্তু একটু কেয়ারফুল থাকা উচিত, যেন কোনো ধরনের স্বাস্থ্যগত বা ঝুঁকি বা কোনো মানে ধরনের ঝুঁকি এড়ানো যায়। এবং সাধারণত যেটা হয় যে শিলাবৃষ্টি যদি হয়, তাহলে এখন শিলাবৃষ্টিগুলি দেখতে পাচ্ছি যে খুবই চরম আকারের শিলাবৃষ্টি। আপনি দেখবেন যে সিলেটে অলরেডি গাড়িতে শিলাবৃষ্টি পড়ে গাড়ির অনেক গ্লাস স্ক্রিন মানে ভেঙে গেছে। তো এটা কিন্তু একটা অ্যালার্মিং, কারণ তার পুরো প্রিপেয়ার ছিল না যে এরকম পরিস্থিতি হতে পারে। সুতরাং নর্মালি দেখা যায় ঈদের সময় সবাই একটু ঘুরতে বের হয়, গাড়ি টাড়ি দিয়ে, নিজস্ব গাড়ি দিয়ে ঘুরতে বের হয়। সুতরাং যে তারা যখনই গাড়ি ট্রাভেল করবে, এরকম ফোরকাস্ট থাকছে যেন নিরাপদ জায়গা তাদের যানবাহন গুলোকে প্লেস করে, এবং একই সাথে তারা নিজের সেফটি এন্ড সিকিউরিটি অবশ্যই এনশিওর করে। আর একই সাথে পানি যেন মানে প্রচন্ড ভাবে পানিটা যেন পান করে সবাই। মানে এইটা কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জ, যেটা হলো ডিহাইড্রেশন যদি হয়ে যায় গরমে বা অবস্থায়, তাহলে কিন্তু সেটা সাথে সাথে কিন্তু হিস্ট্রোকে। অর্থাৎ প্রত্যেক মানুষের জন্য পানি পান করা তো অবশ্যই জরুরি, এবং যেটি আমরা বলছিলাম যে প্রচণ্ড গরম আসবে এবং সে কারণে সাথে যিনি যেখানেই আছেন সাথে অবশ্যই বিশুদ্ধ পানির বোতল রাখবেন। আপনি একটু ভিন্ন প্রশ্ন করতে চাই যে আপনি শিলাবৃষ্টির কথা বলছিলেন, কিন্তু আমরা জানি যে এই যে এপ্রিল থেকে জুন পর্যন্ত কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশে প্রচুর বজ্রপাতের সংখ্যা বাড়ছে। কেন এত বজ্রপাত হঠাৎ করে বেড়ে গেল, এবং এবং সেই বজ্রপাত কিন্তু প্রাণহানিও ঘটাচ্ছে, কি বলবেন? বজ্রপাত আগে আপনাদের বজ্রপাত গুলো সাধারণত দেখা যেত যে আপনার আমরা পৃথিবীর আপনারা জানেন বাংলাদেশে অনেকগুলো পিলার ছিল একসময়, যেগুলো আমরা সীমানা পিলার বলি। তো এই সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় এগুলি পুঁতে রাখা হয়েছিল। এগুলো আসলে বজ্রপাতের যে কারেন্টটা সেটাকে টেনে নিত। তো সেগুলো আমাদের এক শ্রেণীর দুর্বৃত্তরা সেগুলি কিন্তু উঠিয়ে বিক্রি করে দিয়েছে, এবং সেটার কারণে কিন্তু আমাদের ঝুঁকিটা বেড়ে গেছে। আর একই সাথে প্রাকৃতিক ভাবে কিছু বজ্রপাত নিরোধকের যে ব্যবস্থা ছিল সেটা আপনি জানেন, যে আমাদের তাল গাছ বলা হয় যে বজ্রপাত নিরোধক। এবং একই সাথে আপনার উপকূল বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের এরকম সেফগার্ড ছিল। তো সেটা একটা বড় কারণ। দ্বিতীয় কারণটা যেটা হলো যে আপনার এইটা কেন হয় বজ্রপাতটা, সাধারণত মেঘমালার উপরের তাপমাত্রা এবং মেঘমালার নিচের তাপমাত্রা যদি ডিফারেন্সটা বেশি হয়। তো আগে আমাদের একটা ভারসাম্য ছিল, কিন্তু বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কারণে এই ভারসাম্যটা কমে গেছে। যখন এটা ফাঁকা, আমরা মেঘমালার উপরে তাপমাত্রা যতখানি তার চেয়ে নিচের তাপমাত্রা বেড়ে যায় বা তাপমাত্রা একেবারে কমে যায় সাডেনলি, তখনই কিন্তু এই বজ্রপাতটা তৈরি হয় বা একটা প্রিয়কর্ম তৈরি হয়। তো অর্থাৎ সুতরাং ঘুরে ফিরে কিন্তু আমরা এক বিন্দুতে জলবায়ু যাচ্ছি যে পরিবর্তন জলবায়ু একটা পরিবর্তনের কারণে পরিবর্তন একটা বিশ্বব্যাপী জি, বরফ জি। গলা বলেন, বজ্রপাতের সংখ্যা বলেন, সবকিছুই সবকিছুই বাড়ছে। বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু আরেকটি বিষয় বাড়ছে, সেটি হচ্ছে কালবৈশাখী ঝড়ের সংখ্যাও বেড়ে যাচ্ছে, এবং বেড়ে যাচ্ছে, এবছর right? নাকি আমরা যে ধরনের আপনার ধারণা করে থাকেন তার থেকেও বেশি হবে। তাহলে কালবৈশাখী মোকাবেলায় আপনাদের পর্যাপ্ত ব্যবস্থা আছে কিংবা প্রস্তুতি কতটুকু নিয়েছেন? আমরা তো সরকারের যেহেতু সরকারের পক্ষ থেকে প্রস্তুতিটা নেওয়ার কথা, তো সরকারের পক্ষ থেকে আমি আবারও বলি, প্রায়ই বলে থাকি যে আমরা একটা বিষয় হলো যে সংসদে প্ল্যানেটারি ইমার্জেন্সি কিন্তু মোশন অ্যাডপ্টেড করা হয়েছে। আমাদের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে, স্থানীয় সরকার প্রতিষ্ঠান থেকে শুরু করে সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানকে আপনার এই প্রস্তুতি নিতে হবে, এবং এটা মানে চিন্তা নিতে হবে যে সব ধরনের দুর্যোগের
সব সময় প্রস্তুতি থাকতে হবে। এটা আর আগের অবস্থান নাই যে বছরে আমি ধরে নিলাম যে এই সময় ঘূর্ণিঝড় হবে, সুতরাং ওই সময় একটু প্রস্তুতি নিলাম, বা এই সময় একটু শীত বাড়বে এই ডিসেম্বর, এরকম বিষয়টা তা না। কিন্তু আমাদের এখন দুর্যোগের মাত্রা বাড়বে এবং আনইউজুয়াল ফেনোমেনা বলি আমরা, যেটাকে বলে যে মানে অপ্রত্যাশিত অনিশ্চিত অবস্থা, এটা কিন্তু দিন দিন বাড়তে থাকবে। এবং এই বাড়াটা যেমন এইবার বলা হচ্ছে, আপনি দেখেন যে আমরা আগে কিন্তু অতটা সিরিয়াসলি শুনি নাই, সেটা হলো যে ভারতের উত্তর প্রদেশ বা রাজস্থান, মধ্যপ্রদেশ থেকে, ইভেন পশ্চিমবাংলা থেকে তীব্র তাপদাহর যেটা হচ্ছে, সেই বাতাসগুলো বাংলাদেশে ঢুকছে। তো এটা তো আপনি বর্ডার বিএসএফ দিয়ে বা বিজিবি দিয়ে আপনি ঠেকাতে পারবেন না। বিষয়গুলো এই জিনিসটা গুলো কিন্তু আমাদের এই যে আন্ত মানে দেশীয় যে বিভিন্ন দুর্যোগ, এক দেশে হলে কিন্তু আরেক দেশে কিন্তু প্রভাবিত হবে। ভারতে বন্যা হলে আপনি জানেন, সিকিমে যদি বন্যা হয়, সেই বন্যার মাত্রাটা বাংলাদেশে, যেটা তিস্তার পাশ দিয়ে গতবার আমরা দেখলাম প্রচন্ড ভাবে সাডেনলি আমরা হেভিলি পানি চলে আসলো। তো এই এই ফেনোমেনা গুলো বাড়তে থাকবে। আমাদের এখন জাতীয় বিনিয়োগের একটা বড় অংশ কিন্তু মাথায় রাখতে হবে যে দুর্যোগের প্রিপেয়ারনেসে যাইতে হবে। মোকাবেলা আমরা করতে পারবো না, কারণ একটার পর একটা এত দুর্যোগ হবে, এখানে মোকাবেলা সম্ভব না। ব্যক্তি, সমাজ, প্রতিষ্ঠান এবং রাষ্ট্রীয়ভাবে আমাদেরকে আপনি এম জাকির হোসেন, আপনি ঠিকই বলেছেন যে বাংলাদেশ দুর্যোগ প্রবণ এলাকা অবস্থিত, এবং আমরা দেখি যে ঝড় বৃষ্টি থেকে শুরু করে বন্যা, ঘূর্ণিঝড় সবই কিন্তু বাংলাদেশে হয়। এবং মহাদেশীয় যে দুর্যোগের কথা বলছিলেন, সেক্ষেত্রে মোকাবেলা করার চেয়ে এখন প্রতিরোধ করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং আমরা জানি যে দুর্যোগ আসলে পূর্ব প্রস্তুতির পাশাপাশি দুর্যোগকালীন এবং দুর্যোগ পরবর্তীও নানা রকম মোকাবেলা আছে, সেগুলো নিয়ে আমাদের আলোচনা করতে হবে, আমাদের ভাবতে হবে এবং আমাদের প্রস্তুত থাকতে হবে। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আপনার মাধ্যমে অবশ্যই দর্শকদের একটি ভালো খবর দিতে চাই, সেটি হচ্ছে আগামীকাল ঈদে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই, তবে একটু বাড়তি গরম থাকবে। আমরা যেন সেই অনুযায়ী প্রস্তুতি নিই, নিজেদের ঈদ জামাতে যারা যাবেন, যারা ঘুরতে যাবেন, সেই অনুযায়ী যাতে তারা প্রস্তুতি নেন।